সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় ধারা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিএসবি ক্যাম্ব্রিয়ান পাবলিক পার্লামেন্টের আজকের কোয়ার্টার ফাইনালের এই প্রতিযোগিতায় আমাদের আজকের এই কোয়ার্টার ফাইনালে ছায়া সংসদের যে বিষয় নিয়ে দুটি দল তর্কযুদ্ধ অবতীর্ণ হবে সেটি হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করেই তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। এবং এই বিষয়ে সরকারি দল হিসেবে বক্তব্য প্রদান করবে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং বিরোধী দল হিসেবে বক্তব্য প্রদান করবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতায় সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল বিজিএম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আশিকুল ইসলাম চয়ন, মাননীয় বাণিজ্য মন্ত্রী নাজমুল মোর্শেদ এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দ খালিদ মাহমুদ। বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা সাবরিনা ইসলাম মিলি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোশরেফা খন্দকার এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য জাহিদ হোসেন রেজা। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মেহেদী হাসান তামিম, প্রাক্তন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও উপকর কমিশনার। রয়েছেন তাহমিনা বেগম রিনা, প্রাক্তন বিতার্কিক ও সহকারী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আরও রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যোগাযোগ পরামর্শক। সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্য আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষে শুনব। তবে শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ এবং আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আশিকুল ইসলাম চয়নকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। মানুষ আজকের এই প্রস্তাবটিকে যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, দুটি শব্দের অধিকতর ব্যাখ্যার দাবি রাখে। একটু হচ্ছে আন্তর্জাতিক বাজার আর একটা হচ্ছে সামঞ্জস্য। মানুষ আন্তর্জাতিক বাজার বলতে আমরা সেই বাজারকে বোঝাচ্ছি যেখানে একটি নির্দিষ্ট পণ্য সার্বজনীনতার ভিত্তিতে একটি মূল্য নির্ধারণ করা হয় এবং ওই মূল্যকে যে দেশীয় যে কোনো দেশ সেটাকে আমদানি রপ্তানি মাধ্যম হিসাবে চিহ্নিত করে থাকে। এবং সামঞ্জস্য বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি যে ওই নির্ধারিত মূল্যের সঙ্গে যে কোনো পণ্য দেশীয় পণ্যের ক্ষেত্রে তুলনামূলক পর্যালোচনা করে মূল্য নির্ধারণ করাকে আমরা সামঞ্জস্য বলছি। এবং আজকের বিতর্কটা হচ্ছে তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমি আজকে এই প্রস্তাবটি এই ছায়া সঙ্গে উত্থাপন করেছি সংবিধানের 19-এর 1 এবং 2 অনুচ্ছেদের কথা মাথায় রেখে। মাননীয় স্পিকার, আপনি জানেন সংবিধান 19-এর 1 এবং 2 অনুচ্ছেদে বলা আছে জনগণকে সম্পদের সুষম বন্টন করতে হবে। মাননীয় স্পিকার, যেহেতু আমাদের 7% মানুষ পাইপলাইনের গ্যাসের সুবিধা পাচ্ছে, 93% মানুষ এখনও পাইপলাইনের গ্যাস থেকে বঞ্চিত আছে। মাননীয় স্পিকার, অগ্রসরমান 7% মানুষের কথা চিন্তা করে অনগ্রসর 93% মানুষের কথা আমরা উপেক্ষা করতে পারি না। মাননীয় স্পিকার, যারই ফলশ্রুতিতে মাননীয় স্পিকার এই 93% মানুষের মধ্যে আছে হাওর বাওরের মানুষ, বিলের মানুষ মাননীয় স্পিকার, গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ মাননীয় স্পিকার, যার ফলশ্রুতিতে আমরা বৃদ্ধি করার প্রস্তাব করছি। এই কারণে আমরা যখন 2009 সালে প্রস্তাব করি দাম বৃদ্ধির মাননীয় স্পিকার, তার ফলশ্রুতিতে যে প্রফিট হয় সেই প্রফিটের মাধ্যমে কিন্তু আমরা নতুন 21টি কূপ খনন করেছি এবং সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়াধীন রেখেছি মাননীয় স্পিকার। এবং সবথেকে বড় কথা, সম্পদের মূল্য শূন্য ধরে পৃথিবীর কোনো রাষ্ট্র কিন্তু কোনো সম্পদের মূল্যকে শূন্য ধরে নির্ধারণ করতে পারে না মাননীয় স্পিকার, যারই ফলশ্রুতিতে আমাদের দেশের সম্পদের মূল্য পানির থেকে কম ধরে কিন্তু আমরা গ্যাসের মূল্য নির্ধারণ করছি মাননীয় স্পিকার। এটা কখনোই হতে পারে না মাননীয় স্পিকার, এবং যার ফলশ্রুতিতে আমরা এটা বাড়ানোর প্রস্তাব করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা প্রশ্নটা নেই। আন্তর্জাতিক বাজারে যেখানে 6 বছরের সবচেয়ে বেশি দরপতন 2015-তে ঘটেছে, তখন আপনাদের এই বাজারে কেন আপনারা দাম কমাতে পারছেন না? সেটি কোন ধরনের সুবিধা? মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের নেত্রী উনি কিন্তু খুব সূক্ষ্মতার সঙ্গে প্রশ্নটা করেছেন। উনি কিন্তু উত্থাপন করেন কোন বিষয়টার নিম্নমুখী রয়েছে। আমি কিন্তু গ্যাস নিয়ে কথা বলছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের গ্যাসের ক্ষেত্রে যখন মাননীয় স্পিকার আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে 2015-র 7 জানুয়ারি বণিক বার্তাতে রেকর্ড পতনের পর দেশে তেলের কথা বলছি, জ্বালানি তেলের দামের কথা বলছি। জি মাননীয় স্পিকার, আমি কিন্তু গ্যাস নিয়ে কথা বলছিলাম, উনি তেলের কাছে কিন্তু আমি যাইনি মাননীয় স্পিকার। আমি তেলের কথা বলবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গ্যাসের কথা আমি আন্তর্জাতিক বাজারে বলেছি, গ্যাস সব নিম্ন পর্যায়ে কিন্তু আমাদের দেশে হচ্ছে যেমন পাকিস্তানে মাননীয় স্পিকার। উনি সংবিধানের 19-এর এ ধারায় প্রস্তাব তুলেছেন, সেখানে কি শুধু লেখা আছে গ্যাসের কথা? তাহলে বিদ্যুতের তেল নিয়ে উনি প্রস্তাব তোলেননি?
মাননীয় স্পিকার, আমরা সম্পদের সুষম বন্টনের কথা বলেছি, ওখানে কিন্তু 19-এর সংবিধানের 2 কিন্তু সেখানে মূল্যের কথা নেই মাননীয় স্পিকার, এটা মনে রাখতে হবে তাকে। মাননীয় স্পিকার, আমি তেলের কথায় আসবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তেলের কথা মাননীয় বিরোধী দলের নেত্রী বলেছেন, কিন্তু মাননীয় স্পিকার আপনাকে মনে করতে হবে আমরা যখন $122 যখন আন্তর্জাতিক বাজারে ছিল তখনই কিন্তু $90 ধরে কিন্তু আমাদের দেশীয় পণ্য নির্ধারণ করেছি, কারণ সেখানেও $32 আমরা ভর্তুকি দিয়েছি মাননীয় স্পিকার। এখন কমছে, এটার সঙ্গে সাম্রাজ্যবাদী উগ্র বুর্জোয়াদের নীতি কিন্তু এখানে দায়ী মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আসছি মাননীয় স্পিকার, তেলের ক্ষেত্রে আমাদের যে ভর্তুকি গত বছর আমাদের কিন্তু 2500 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা বিদ্যুতের কথা বলে আমার প্রস্তাবের মধ্যে মাননীয় স্পিকার উনি ভর্তুকি দিয়েছেন বলছেন, ভর্তুকিটা কোন তথ্য অনুসারে উনি এটা বলেছেন এক, আর সেই ভর্তুকির আদৌ কোনো স্বচ্ছতা আছে কিনা এই সংসদে সেটি প্রমাণ করবেন। মাননীয় স্পিকার, ওনাকে আমি অনুরোধ করব বিপিসির ওয়েবসাইটে যাওয়ার জন্য, এবং বিপিসির তথ্য অনুযায়ী কিন্তু 2500 কোটি টাকা এটা ভর্তুকি ছিল মাননীয় স্পিকার। আমি এবার আমার বক্তব্যের বিদ্যুৎ খাতের কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যখন 2009 সালে ক্ষমতা গ্রহণ করলাম এর জাতি কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল মাননীয় স্পিকার। মাত্র 4500 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতার থেকে আমরা 13,383 মেগাওয়াটে সক্ষমতা অর্জন করেছি মাননীয় স্পিকার। আজকে বিদ্যুতের ক্ষেত্রে আমরা যখন ক্ষমতায় আসি মাননীয় স্পিকার তখন কিন্তু 27টি কেন্দ্র ছিল, এখন সেটা 92টি কেন্দ্রতে আমরা উৎপন্ন করেছি মাননীয় স্পিকার। অতএব সম্পদের বন্টন করতে গেলে, সকলের নিশ্চয়তা দিতে গেলে মূল্যের কিন্তু একটু বৃদ্ধি করতেই হবে মাননীয় স্পিকার। তা আমি মনে করি আমার এই প্রস্তাবটি যথার্থতার বিবেচনা করে এই ছায়া সংসদে গৃহীত করার দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকার থেকে আজকে মাননীয় সংসদ নেতা বলে গেলেন এই সরকার জনবান্ধব সরকার এবং জনগণের কথা বলে বিধায় কিন্তু তারা একটা ন্যায্যতার সাথে এই মূল্য বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা সাবরিনা ইয়াসমিন মিলির কাছ থেকে এবারে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলবার সুযোগ প্রদান করার জন্য। আমার সরকারি দল যেটি বললেন সেটি হচ্ছে ভর্তুকি, অর্থাৎ বাঙালির আমরা জানতাম 3 হাত, কিন্তু এবার জানি হচ্ছে এই সরকারের 3 হাত, 1 হাত ডান হাত, বাম হাত আর 2 ও 3 হচ্ছে অজুহাত। সেই অজুহাত এবারও আমরা পেলাম মাননীয় স্পিকার। তো এখন আমি শুরু করতে চাই যুগান্তর 2014 এপ্রিলের একটি রিপোর্ট দিয়ে, যেখানে বলা হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কেন ভর্তুকি দিচ্ছেন এই সরকার, যারা ভর্তুকি বলে খালি দাম বাড়াচ্ছেন। তার কারণ হচ্ছে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে ভুল নীতি আর দুর্নীতির কারণে, সেখানে কোনো জনগণের স্বার্থে নয়। আরেকটি হচ্ছে বিদ্যুৎ খাতে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বিধায় ভর্তুকি দিচ্ছে, যে ভর্তুকির কথা বলে আজকে জর্জরিত করে তুলেছে পুরো দেশকে। আসলে ভর্তুকি নেটেল আপনাদের দুর্নীতির ফল। 2009 সাল থেকে 2015 সালের যে আন্তর্জাতিক রিপোর্টটি রয়েছে সেটি বলছে যে আন্তর্জাতিক বাজারে যখন এই 6 বছরে দাম কমেছে মাত্র 3 বার, তখন এই বাজারে তারা 6 বার দাম বৃদ্ধি করেছে। এটি আসলে কোন ধরনের সামঞ্জস্যতা আমাদের বোধগম্য নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি ব্যাপার হচ্ছে বিদ্যুৎ। আমরা একটা প্রশ্ন নাই জি মাননীয় স্পিকার, উনি কি বলবেন যে 4500 থেকে যখন 13,000 মেগাওয়াটে আমরা উত্তীর্ণ করলাম, এইটা কোনো পৃথিবীর এমন কোনো উন্নয়নশীল রাষ্ট্রের নাম বলতে পারবেন কি উনি, যেখানে এত অল্প সময়ে বিদ্যুতের এই অভাবনে সাফল্য করেছে? একটি নাম বলুন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে উনি বলছেন ভর্তুকির কথা, সেই ভর্তুকির উত্তর দিতে গিয়ে উনি আবার বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের কথা বলছেন। উনি আসলে কি বলছেন উনি বোধহয় নিজেই বুঝতে পারছেন না। যা হোক মাননীয় স্পিকার, আমি চলে যাচ্ছি যে আমরা কেন বলছি সামঞ্জস্য নেই। তার কারণ হচ্ছে 2009 এবং 2014 মধ্যে যে আন্তর্জাতিক বাজারের দর ওঠানামা, সেখানে মাত্র 3 বার, কিন্তু আমাদের দেশীয় বাজারে ঘটেছে 6 বার। মাননীয় স্পিকার, এখানে তাহলে সামঞ্জস্য নেই, তাহলে বৃদ্ধি হচ্ছে কিভাবে, এটি একটি প্রশ্ন থেকে যায়। উনি যেটা বলছেন 2009 থেকে 14 পর্যন্ত 7 বার এবং পাইকারি মার্কেটে 6 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে উল্লেখ্য থাকে এই বিদ্যুৎ উৎপাদনে 33% ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। সেই ফার্নেস অয়েল যেটি আন্তর্জাতিক বাজারে তার দাম সবচেয়ে বেশি 2015 সালে পতন হয়েছে। তাহলে আমাদের কি ঘটনা দরকার ছিল? তাহলে বিদ্যুৎ উৎপাদনে আমাদের খরচ কমেছে, আমাদের বাড়তি বিল গুনতে হবে না। কিন্তু আজকে দোকানি ব্যবসায়ী যখন মাস শেষে বিদ্যুতের বিল দিতে যাচ্ছেন, তখন তার মাথায় হাত, বিদ্যুতের ইউনিট বেড়ে গিয়েছে, সেটি যে উৎপন্ন করলাম বিদ্যুৎ, আর বিদ্যুতের দাম গেল। একটা প্রশ্ন নিচ্ছি জি প্রশ্ন। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতা বলে গেলেন দুর্নীতির কথা, আমরা নাকি দুর্নীতিতে সব গ্রাস করে ফেলেছি। যখন ক্ষমতা গ্রহণ করি তখন ছিলাম দুর্নীতির চ্যাম্পিয়ন, এখন মাননীয় স্পিকার সেখানে কিন্তু টপ 10 এও নেই মাননীয় স্পিকার। তাহলে
কেন তিনি এই বিভ্রান্তিকর তথ্য এই সংসদে উপস্থাপন করলেন? আপনি যেটি বলছেন সেটি হচ্ছে ওই যে সংবিধানের বইয়ের পাতা থেকে উত্থাপন করলেন না বিল, আপনারা তো জনসাধারণের দিকে তাকিয়ে দেখেন না। তাহলে এই যে প্রতিটি সেক্টরে যে আমরা প্রতিটি দুর্নীতি দেখলাম সেটি আপনারা করেননি, সেটি প্রমাণ করেন। মাননীয় স্পিকার, এবার চলে যাই গ্যাস খাতে। গ্যাস খাতে 7%, 100%-এর মধ্যে 7% মানুষ কেবল সুযোগ পাচ্ছে এই গ্যাস খাতে তাদের গৃহস্থলীর কাজ সম্পাদন করার জন্য, আর সেই গৃহস্থলীতে সরকারের কোনো ভর্তুকি দিতে হয় না। গত কিছুদিন আগে 122% গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব এসেছে। এখানে উল্লেখ থাকে তিতাস গ্যাস কোম্পানির লাভের অবস্থানটা। সেখানে দেখা যাচ্ছে বাৎসরিক হারে তারা 6,500 কোটি 62 লাখ টাকার গ্যাস কিনেছে এবং বিক্রি করেছে 8,330 কোটি 14 লাখ টাকা, এবং সেখানে তাদের কর্মচারীর বিল অন্যান্য ভাতা বাদ দিয়ে তারা লাভবান হয়েছে 651 কোটি 7 লক্ষ টাকা। এটি যখন তিতাস গ্যাস লাভবান হচ্ছে এত পরিমাণে, তখন কেন 122% বৃদ্ধির প্রয়োজন হলো? এটি কি কোনো সামঞ্জস্য, না দুর্নীতির ফল, নাকি স্বেচ্ছাচারিতার ফল? আশা করি বলে যাবেন। মাননীয় স্পিকার, ভর্তুকি আসলে কেন দিচ্ছেন আপনারা? ভর্তুকি আপনারা দিতে চাচ্ছেন এই কারণে, তার কারণটা হচ্ছে জনসাধারণকে সুন্দর সাবলীক একটা স্থির জীবন যাপনের জন্য, জীবন এনশিওর করার জন্য। কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি করছেন সেটি যুগান্তরের রিপোর্ট বলে দেয়, সেটি বণিক বার্তার রিপোর্ট বলে দেয়, সেটি আজকে প্রতিদিনের পত্রিকা রিপোর্ট বলে দেয়। প্রতিটি ক্ষেত্রে একটি কথা এসেছে, সেটি হচ্ছে অস্বচ্ছ ভর্তুকির প্রতিবেদন। মাননীয় স্পিকার, আরও ভর্তুকির স্বচ্ছতা নেই সে বিষয়ে বিইআরসির ক্ষেত্রে বলা হয় যে তারা নাকি ইদানিং সরকারের নির্দেশ পালনকারী সংস্থায় পরিণত হয়েছে। দাম যখন বাড়াতে বলছে তখন বাড়াচ্ছে, দাম যখন কমাতে বলছে তখন কমাচ্ছে। এখানে আসলে আন্তর্জাতিক বাজারে কি হচ্ছে সেটি আপনারা নিরূপণ করার কোনো রকম চেষ্টা চালাচ্ছেন না। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ। মাননীয় স্পিকার, আর গুটি সংখ্যক মুষ্টিবদ্ধ কোনো কিছু লোককে সুবিধা দিতে গিয়ে এই সকল মানুষের জনজীবনকে এত অস্বস্তির মধ্যে ফেলে আজ যদি এই মহান সংসদে প্রস্তাবটি গৃহীত হয় তবে মানবতার বড় পরাজয় হবে। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়ে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ভর্তুকি এবং এই ভর্তুকির অজুহাতে সরকারকে দায়বদ্ধ করে বলছে, কেন এত ভর্তুকির কথা বলছেন সে জবাব খোঁজার চেষ্টা করছি আমরা। এবং সে কারণের জন্য আমরা আমাদের আজকের যে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি, এই ছায়া সংসদে মাননীয় মন্ত্রী যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, অবশ্যই ছায়া সংসদ, সেই সংসদের মন্ত্রী নাজমুল মোর্শেদকে আহ্বান করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, যদি টিকিয়ে রাখতে চাই দেশের সত্তা, সবার আগে প্রয়োজন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমার সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে গ্যাসের আকাশচুম্বী মূল্য হওয়া সত্ত্বেও আমার সরকার আমার দেশে সেই 7% অগ্রসরমান জনগণকে মাননীয় স্পিকার গ্যাস দিয়ে যাচ্ছে পানির থেকেও কম দামে। যে গ্যাস মাননীয় স্পিকার 2 চুলার গ্যাস পাকিস্তানে দেওয়া হচ্ছে 4,000 টাকায়, ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে 3,000 টাকায়, আমার সরকার কিন্তু আমার দেশে দিয়ে যাচ্ছে মাত্র 450 টাকায়। মাননীয় স্পিকার, এটা কিভাবে সম্ভব? আমার কাছে বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আজকে যদি 10 বছর পর যখন আমার 12টি সিএফ গ্যাসের মজুদ ফুরিয়ে আসবে তখন আমরা কি করবো মাননীয় স্পিকার? যার ফলশ্রুতিতে এখন কিন্তু আমাদের নতুন নতুন কূপে হাত দিতে হচ্ছে মাননীয় স্পিকার গ্যাসের জন্য, যার জন্য আমাদের টাকার প্রয়োজন, এবং সেই টাকার যোগান দেওয়ার জন্যই কিন্তু আমরা মাননীয় স্পিকার দাম বাড়াচ্ছি। আজকে দাম বাড়ানোর ফলে আমরা নতুন নতুন কূপ খনন করতে পারবো, সেই কূপ থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে মাননীয় স্পিকার যে 7% জনগণ গ্যাস পাচ্ছে তাদের সুবিধা আরো নিশ্চিত করতে পারবো, এবং যে 93% অবহেলিত জনগণ এখনো গ্যাস সুবিধার বাইরে রয়েছে তাদেরকে আমরা গ্যাস সুবিধায় আনতে পারবো। এই জন্য একটা মূল্য বৃদ্ধি। তারা বললেন আমরা নাকি মাননীয় স্পিকার সংবাদপত্র পড়ি না, তিনি অনেক সময় যুগান্তর আরো কি কি সংবাদপত্রের কথা বলে গেলেন। তাকে বলতে চাই, দ্য ডেইলি স্টারের 22 অক্টোবরের রিপোর্টটা দেখুন 2014। মাননীয় স্পিকার, সেখানে উল্লেখ করা হয়েছে বাপেক্স ব্যতীত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমার দেশ থেকে মাননীয় স্পিকার এই গ্যাস উত্তোলন করে যাচ্ছে, কিন্তু তাদের যে উৎপাদন এবং বিপণন ব্যয় তার সাথে কিন্তু আমার বাজার মূল্যের প্রশ্ন একটু নেই। জি, ওনারা বলে গিয়েছেন সিঙ্গেল চুলা 450 টাকায় দিচ্ছেন, কিন্তু কিছুদিন আগে যে সেটিকে 800 টাকা এবং ডাবল চুলাকে 1000 টাকা প্রস্তাব তুলেছেন, সেটি কি তারা ভুলে গেছেন? যদি তুলে থাকেন সেটি কেন? যেটা সরকারি ভর্তুকি এখানে নেই। সেটা বলার জন্যই তো আপনাকে বলছি, 10 বছর যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন আপনি গ্যাস কই পাবেন? তখন তো আমাকে নতুন কূপের দরকার, সেই কূপ খনন করার জন্য টাকার দরকার, সেই টাকার জন্য কিন্তু আমরা দাম বাড়াচ্ছি মাননীয় স্পিকার, এটা আপনাকে মনে রাখতে হবে। আজকে আমরা মাননীয় স্পিকার বাপেক্সের রিপোর্টের দিকে তাকাই, বাপেক্স ব্যতীত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আমার দেশে গ্যাস উত্তোলন করে যাচ্ছে, তাদের যে উৎপাদন এবং বিপণন ব্যয় তার সাথে আপনি বললেন যে গ্যাসের মজুদ নেই আমি দাম বাড়াচ্ছি, আবার বলছেন জনগণকে সুবিধা দিতে চাচ্ছি। আসলে কোনটা সত্যি? উনি দাম বাড়াচ্ছেন এটি আসলে সত্যি জনগণকে সুবিধা দেওয়ার জন্য,
নাকি নিজের সুবিধার জন্য? আপনার ভাষাই বলতে চাই, সেই 7% জনগণের কাছ থেকে দাম বাড়িয়ে সেই 93% মানুষের গ্যাস সুবিধা নিশ্চিত করার জন্য একটা দাম বাড়াচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে মানুষ স্পিকার, 93% মানুষের প্রস্তাব নিয়ে আজকে আমরা এই সংসদে দাঁড়িয়েছি। আমরা কিন্তু সেই 7% মানুষের প্রস্তাব নিয়ে সংসদে দাঁড়াইনি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার সেই বিদেশি কোম্পানিদের যে উৎপাদন এবং বিপণন ব্যয়, তার সাথে আমার বাজার মূল্যের কোনো মিল নেই মাননীয় স্পিকার। তার ফলশ্রুতিতে তারা নিরুৎসাহিত হয়ে চলে যাচ্ছেন মাননীয় স্পিকার। তাদেরকে যদি আমরা আমাদের দেশে রাখতে চাই তাহলে আমাদেরকে দাম বৃদ্ধি করতেই হবে মাননীয় স্পিকার। আর তাদেরকে আমরা রাখতে চাই এই কারণেই যাতে আমাদের গ্যাস উৎপাদন বাড়ে মাননীয় স্পিকার। তিনি অনেক কথাই বললেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম 6 বার কমে গেছে, কেন আমরা কমাচ্ছি না মাননীয় স্পিকার? তিনি কি ভুলে গেছেন গত বছর আমাদের সেই বিপিসির 2,500 কোটি টাকা লসের কথা? তার আগের বছরগুলোতে এই তেলে আমার সরকারের হাজার হাজার কোটি টাকা ভর্তুকির কথা তিনি ভুলে যেতেই পারেন, কিন্তু সরকার হিসেবে তো আমাদের ভুলে গেলে চলবে না। আমরা চাই বিবিসিকে শক্তিশালী করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা তেলের কথা বলি, আপনারা দেশের পত্রিকার কথা বলেন, আমরা নাকি পত্রিকা পড়ি না? আমরা দেশেরটাও পড়ি, বাইরেরটাও পড়ি। আজকে 5 অক্টোবর 2014 যদি ভারতের বিখ্যাত আনন্দবাজার পত্রিকার দিকে তাকান, সেখানে এশিয়ার তেলের বাজারে একটি সার্বিক চিত্র ফুটে উঠেছে। সেখানে তারা উল্লেখ করেছে এশিয়াতে মাননীয় স্পিকার বাংলাদেশ এবং ভারত ব্যতীত অন্য কোনো দেশই কিন্তু মাননীয় স্পিকার আন্তর্জাতিক বিশ্বের সাথে সমন্বয় রেখে তাদের তেলের দাম কমাচ্ছে না। এখানে এও উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান তারা কিন্তু এই মুহূর্তে পূর্বের ভর্তুকি পুষিয়ে নেওয়ার জন্য দাম বাড়ানোর চেষ্টা করছে মাননীয় স্পিকার। কিন্তু আমরা জনগণের ভাষা বুঝি বিদায় আমরা এই মুহূর্তে তেলের দাম বাড়াচ্ছি না মাননীয় স্পিকার। আচ্ছা, যদি মাননীয় স্পিকার আমরা বিদ্যুতের দিকে আসি, আমরা যখন 2008 সালে ক্ষমতা গ্রহণ করি, আপনি মাননীয় স্পিকার নিশ্চয়ই অবগত আছেন বিদ্যুতের কি ভয়াবহ পরিস্থিতি ছিল। তখন আমরা কুইক রেন্টাল প্রকল্প হাতে নেই, মধ্যমেয়াদী প্রকল্প হাতে নেই, দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেই, যার ফলশ্রুতিতে আজকে আমরা প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে সম্ভব হয়েছে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব। ওই মুহূর্তে যদি আমার সরকার তড়িৎ গতিতে এইসব সিদ্ধান্ত নিতে না পারতো, আজকে বিদ্যুৎ আর ঘরে ঘরে থাকতো না, বিদ্যুৎ চলে যেত সোজা মিউজিয়ামে। কারো বিদ্যুৎ দেখার ইচ্ছা হলে মিউজিয়ামে গিয়ে দেখে আসতে হতো মাননীয় স্পিকার। আজকে কুইক রেন্টালের মাধ্যমে মাননীয় স্পিকার আমরা 9 লক্ষ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছি। একটি কর্মসংস্থানের সৃষ্টি মানে একটি নতুন স্বপ্নের সৃষ্টি। আজকে আমরা 30 লক্ষ নতুন সংযোগের ব্যবস্থা করেছি। একটি সংযোগ যদি 6 জন করে ধরি, আমরা 1,80,00,000 মানুষকে নতুন বিদ্যুতের আওতায় এনেছি মাননীয় স্পিকার। আচ্ছা, শেষ ভাষায় একটি কথাই বলতে চাই, গতকাল ছিলাম অন্ধকারে, আজ আলো আসলো ঘরে, আগামীকাল যাবো সমৃদ্ধিতে বলে। আর সেই সমৃদ্ধির দুয়ার উন্মোচন করার জন্যই যাতে এই প্রস্তাবটি এই সংসদ আজকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সমৃদ্ধির জোয়ারে বাংলাদেশকে ভাসানোর সংকল্প নিয়ে মাননীয় মন্ত্রী তার বক্তব্য শেষ করেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যে যাতে তাদের সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সাথে যারা বিরোধী জোটে রয়েছেন তাদেরকেও একাত্মতা ঘোষণা করে নানা রকম যে বাস্তবমুখী যে প্রকল্প রয়েছে সেগুলি যাতে তারা গ্রহণ করতে সুযোগ সৃষ্টি করতে পারে, সেরকম আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো আমাদের আজকের ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোশরেফা খন্দকারের কাছ থেকে তার বক্তব্য শোনাবে মোশরেফা খন্দকার। শুরুতে আমি চলে যাচ্ছি ভর্তুকি প্রসঙ্গে, যেহেতু তারা ভর্তুকি নিয়ে অনেক কথা বলে গেছেন। ভর্তুকি প্রসঙ্গে বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে 600 কোটি টাকা সহায়তা নেওয়া হয়েছে। এখন সব ধরনের জ্বালানি তেল বিক্রি থেকেই মুনাফা করছে বিপিসি। একই সময় সরকারকে 4,525 কোটি টাকা রাজস্ব প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এই হিসাবে জ্বালানি তেল বেচা কেনায় প্রকৃতপক্ষে 2,047 কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। তাহলে ভর্তুকি কোথায়? ভর্তুকি কোথায়, এই প্রশ্নটি আমি রেখে যাচ্ছি আমার সরকারি দলের কাছে। লক্ষ্য করে দেখুন মাননীয় স্পিকার, 2011-তে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল $125, আর আজ ঠিক সেই অজুহাত দেখিয়ে কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেনের দাম বাড়ানো হয়েছিল 3.64%। এদিকে যদি সামঞ্জস্যতা বলা হয়, তবে মাননীয় স্পিকার আমরা চলে যাচ্ছি 2012 সালে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা আমরা একটা প্রশ্ন নেই যে মাননীয় সংসদ নেতা উনি একটি দেশের উদাহরণ দেখাতে পারবেন কিনা, উন্নয়নশীল একটি রাষ্ট্রের উদাহরণ দেখাতে পারবেন যেখানে সম্পদের মূল্য শূন্য ধরে কোনো পণ্যের দ্রব্যমূল্য নির্ধারণ করা হয়? অবশ্যই। আপনি যদি কিছুক্ষণ আমার ধৈর্য ধরে আমার বক্তব্যটি শুনতেন তাহলে এটা স্পষ্ট হয়ে যেত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু বলে গিয়েছি সর্বশেষ মুনাফার কথা। আপনারা বলছেন আপনাদের জ্বালানি তেলে মুনাফা হচ্ছেই না, আমি বলে গিয়েছি সর্বশেষ মুনাফার কথা। 2012-তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ছিল $90। $90 যখন নেমে আসে তখন আমাদের দেশের চিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন মাননীয় স্পিকার। আমাদের দেশে তার না কমিয়ে বরং বাড়ানো হয়েছিল 25.68%, আর সিএনজিতে তা ছিল আকাশচুম্বী 70%। এক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে যে সরকারি স্বেচ্ছাচারিতার নতুন এক চিত্র। একে যদি সামঞ্জস্যতা বলা হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে তারা আসলে সামঞ্জস্যতা বলতে কি বোঝাতে চাচ্ছেন তাই আমার বোধগম্য নয়।
লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় গত আগস্ট থেকে 7 দফায় পেট্রোল, 3 দফায় ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার। গত নভেম্বরের শুরুতে দেশটিতে পেট্রোলের দাম কমেছে 2.41 রুপি এবং ডিজেলের দাম কমেছে 2.23 রুপি, কিন্তু সেই ভারত সরকারের সাথে তুলনা করলেও মাননীয় স্পিকার আমাদের দেশ তা কমায়নি, এই সরকার তা কমায়নি, বিপিসি তা কমায়নি। এবং এই ক্ষেত্রে অর্থমন্ত্রী তার বক্তব্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তা কমায়নি এবং কমানো হবেও না। একটু প্রশ্ন নাই জি, উনি ভারতের কথা বললেন, কিন্তু 5 অক্টোবর আনন্দবাজারের রিপোর্টে দেখলে আমরা দেখতে পারি মাননীয় স্পিকার এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান দাম বাড়িয়েছে। আপনি তাহলে কোন দেশের সাথে আমাদের তুলনা করতে চাচ্ছেন? আমরা কি ভারতের মতো শক্তিশালী দেশ, নাকি আমরা নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো কম অর্থনৈতিক শক্তিশালী দেশ? আপনি ভুলে যাচ্ছেন মালয়েশিয়ার কথা। আপনি খুব বলছেন যে আপনি বিদেশের কথা অনেক খবর রাখেন, তাহলে আপনি মালয়েশিয়ার কথা কেন বলছেন না? মালয়েশিয়া হচ্ছে উন্নত দেশ আর আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ, এটা আপনাকে মনে রাখতে হবে। বাহিরের কথা আপনি যদি ভারতের কথা বলেন তাহলে আপনি কেন মালয়েশিয়ার কথা বলবেন না? মাননীয় স্পিকার, আমরা এবার চলে যাচ্ছি তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ কি বলেছেন সেই ক্ষেত্রে। তিনি বলেছেন জ্বালানি তেলে ভর্তুকির পরিসংখ্যানে কোনো স্বচ্ছতা নেই। তিনি দাবি করেছেন জ্বালানি তেল আমদানি ব্যবহার এসব ক্ষেত্রে সরকারের অনেকটাই অস্বচ্ছ, এমনকি এই বিষয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করছে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সুবিধাভোগী একটি শ্রেণীর স্বার্থে সরকারের প্রশ্নবিদ্ধ এবং অস্বচ্ছ অবস্থান। মাননীয় স্পিকার, তারা কি মন গড়া কথা বলে যাচ্ছেন? তিনি বলেছেন ডেইলি স্টারের কথা। আচ্ছা, ডেইলি স্টারের উপসম্পাদকীয়তে 10 নভেম্বর 2014-তে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তা কি আপনাদের দৃষ্টিগোচর হয়ে গিয়েছে? সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছিল তা হচ্ছে পেট্রোমালা শিল্প এবং বাণিজ্যের 30, গৃহস্থালী সংযোগে 122% দাম বাড়ানোর প্রস্তাব করেছে। আমাদের উত্তোলনের 41% রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্র, 17% ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র, 17% শিল্প, 8% গৃহস্থালী এবং 1% অন্যান্য কাজে ব্যয় করা হচ্ছে। এখন সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরকার কী ধরনের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা চালাচ্ছে তা তুলে ধরছি। তারা বলে গেছেন কুইক রেন্টালের কথা, আমি সেদিকেই আসছি। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন চালায় রাজনৈতিক আনুকূল্য পাওয়া কিছু কোম্পানি, যারা সুবিধার জন্য তাদের চুক্তির মাধ্যমে যথেষ্ট বিদ্যুৎ উৎপন্ন করা না হলেও সরকারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। তথ্য বণিক বার্তা 9 জুলাই 2013 এবং 6 জানুয়ারি 2015, সেখানেও স্পষ্ট হয়ে উঠেছে সরকারের দুর্নীতির চিত্র। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে সর্বশেষে আমি কথাই বলে যেতে চাই যে প্রস্তাবটি এই মহান সংসদ উত্থাপন করা হয়েছে তা যেন কোনো মতেই গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। যেভাবে বিরোধী দলীয় নেতা বলে গেলেন সেই কথা এবং ব্যথা হচ্ছে জনগণের দিকে এই সরকার দৃষ্টি দিচ্ছে না এবং কারণে মূল্য বৃদ্ধি করছে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেই এবং সারা পৃথিবীতে তেলের দাম কমছে, বাংলাদেশে বাড়ছে। একই রকমভাবেই তিনিও বোঝানোর চেষ্টা করলো এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত না হয়। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের সৈয়দ খালিদ মাহমুদের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা তার বক্তব্যের মধ্যে বারবার বলেছেন আমরা নাকি দুর্নীতির চাদরে ঢেকে গেছি। মাননীয় স্পিকার, আমি আপনাদের কথা বলতে চাই, আপনারা কি সরকারের ব্যর্থতা খুঁজছেন না নিজেদের ব্যর্থতা ঢাকছেন? সেটা কিন্তু আমরা বোধগম্য নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যে গ্যাস থেকে যে আয় করেছি মাননীয় স্পিকার, তার 55% খরচ হয়েছে আমাদের রাজস্ব খাতে। মাননীয় স্পিকার, 20% খরচ হয়েছে কোম্পানির প্রফিট মার্জিনে এবং 25% খরচ হয়েছে কিন্তু কোম্পানির কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম এবং এনার্জি কোয়েস্টের গবেষণাটি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো মাননীয় স্পিকার, ইন্ডিয়া, মালয়েশিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড সহ বাকি 10টি নন ওইসিডিভুক্ত দেশ যারা বিগত দিনে গ্যাসের সম্পদ মূল্য শূন্য ধরে গ্যাসের মূল্য নির্ধারণ করত, কিন্তু পরবর্তীতে ওই দেশগুলো আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছিল, বিধায় তারা আজকে জ্বালানি খাত এবং অর্থনীতিতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। মাননীয় স্পিকার, এবার আসাতে বিদ্যুৎ খাতের দিকে, আমরা যদি এই মুহূর্তে বিদ্যুতের দাম না বাড়াই তাহলে সরকারকে পিডিবিকে অতিরিক্ত ভর্তুকি দিতে হবে 3500 কোটি টাকা। আমরা চাই না পিডিবিকে ওই অতিরিক্ত অর্থ ভর্তুকি দিতে। মাননীয় স্পিকার, আমরা সেই চর হাওর বাওড়ের মানুষের বিদ্যুতের আলোয় আলোকিত করেছি মাননীয় স্পিকার, আর তার জন্য আমরা 40,000 সোলার হোম সিস্টেম থেকে 33 লক্ষ সোলার হোম সিস্টেমে উন্নীত করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই, সেটি হচ্ছে মালয়েশিয়া দাম কম শূন্যর কোঠায় ছিল, তারা পরে বাড়িয়েছে। তো মালয়েশিয়ার যে এখন অর্থনৈতিক অবস্থা, আমরা কি সেই অবস্থানে পৌঁছেছি যে আমরা দাম বাড়াবো? মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করে দেখবেন জাতিসংঘ গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে আমাদের দেশের বৈশ্বিক প্রবৃদ্ধি সমগ্র ইন্ডিয়া থেকেও কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং আমরা সেই অর্থনীতি উন্নয়নের ধারায় যাচ্ছে এবং আমরা সেই মালয়েশিয়ার কাছে যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই গ্যাস, বিদ্যুৎ এবং তেলের মূল্য দাম বাড়ানোর কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
আমি সেই আপনার মাধ্যমে বলতে চাই ডক্টর মাহাতি মাহমুদের একটি রিপোর্ট যে মাননীয় স্পিকার তিনি বলেছেন একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। মাননীয় স্পিকার আমরা তো সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ সাধন করা। মাননীয় স্পিকার আমরা বলতে চাই আমরা শুধু ব্যবসায়ীদের ভাষা বুঝিনি মাননীয় স্পিকার, আমরাও সেই অগ্রসর জাতি গোষ্ঠীর কথা বুঝিনি মাননীয় স্পিকার, আমরা সেই 26% অনগ্রসর জনগোষ্ঠী যারা এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের কথাও কিন্তু আমরা ভেবেছি মাননীয় স্পিকার। আজ আমরা এই ছায়া সংসদে কেন তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ার কথা বলছি মাননীয় স্পিকার, সেই 26% দরিদ্র জনগোষ্ঠী যাদেরকে এখনও আমরা বিদ্যুৎ এবং জ্বালানি নিরাপত্তার বেষ্টনীর আওতায় নিয়ে আসতে পারিনি মাননীয় স্পিকার, আমরা চাই তাদেরকে জ্বালানি নিরাপত্তার বেষ্টনীর আওতায় আনতে। তার জন্য দরকার এই খাতে নতুন নতুন কর্মপরিকল্পনা, নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, যার জন্য আর দরকার প্রয়োজনীয় অর্থ। আমরা সেই প্রয়োজনীয় অর্থ সরবরাহের জন্য আজকে এই ছায়া সংসদে কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব রেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা সামাজিকভাবে সমতা আনয়ন করতে যাই। সমাজে যারা অধিক বিদ্যুৎ ব্যবহার করছে তাদের কাছ থেকে আমরা বর্তমান মূল্য 4 টাকা 70 পয়সা থেকে মাত্র 81 পয়সা বাড়িয়ে সমাজে যারা প্রান্তিক পর্যায়ে কম বিদ্যুৎ ব্যবহার করছে তাদেরকে কিন্তু আমরা সরাসরি ভর্তুকির আওতায় আনতে চাই। আর আমরা ওই প্রান্তিক জনগণের কথা বিবেচনায় করে কিন্তু আমরা বিদ্যুতের দাম বৃদ্ধি করার প্রস্তাব রেখেছি মাননীয় স্পিকার। আমরা যদি জনগণের ক্রয় ক্ষমতা এবং কর্মস্থান বিবেচনা করে একটি বিনিয়োগ বান্ধব মূল্য নির্ধারণ করতে পারি তাহলে আমাদের এই জ্বালানি খাতে আসবে নতুন নতুন বিনিয়োগ, যার ফলশ্রুতিতে আমাদের 33 বিলিয়ন বর্তমান যে রপ্তানি লক্ষ্যমাত্রা সেটা সম্পূর্ণভাবে অর্জিত হবে, যার ফলশ্রুতিতে এগিয়ে যাবে আমাদের অর্থনীতি, এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ, সার্বিকভাবে উপকৃত হবে আমার দেশের জনগণ। সুতরাং এই প্রস্তাবটি যেন এই ছায়া সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তাই সেই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ছায়া সংসদে বক্তব্য শুনছি এবং প্রত্যেক পক্ষই কিন্তু তার স্ব অবস্থান থেকে চমৎকার যুক্তি প্রদান করছে। আমরা 7 জন ব্যক্তি আমাদের কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। এখন আমরা শুনি আমাদের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের জাহিদ হোসেন রেজার কাছ থেকে তার বক্তব্য। মূল্যস্ফীতি যখন 2 অঙ্কের ঘরে তখন জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তটা সরকারের কতটা যৌক্তিক লক্ষ্য করুন মাননীয় স্পিকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো মাননীয় স্পিকার, তার সুফল পাচ্ছে না বাংলাদেশ। সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফলে পৃষ্ঠ হচ্ছে প্রতিনিয়ত মাননীয় স্পিকার আমার দেশের সাধারণ জনগণ। মাননীয় স্পিকার গত 6 বছর আন্তর্জাতিক ও দেশি বাজারের মধ্যে যে সামঞ্জস্যতা নেই তা আমার দলের নেতা এবং উপনেতা যৌক্তিক এবং উদাহরণের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন। মাননীয় স্পিকার বর্তমান সময়ে সকল আন্তর্জাতিক কর্মকাণ্ড গ্যাস সম্পদের উপর নির্ভরশীল। দেশের মোট জনসংখ্যা 70% উৎপাদিত হয় গ্যাস দ্বারা। মাননীয় স্পিকার বিজেপির সাবেক সভাপতি শফিউল আলমের মতে দেশে গ্যাসের দাম বৃদ্ধি হয়। জি, আমাদের 2008 সালে যখন অর্থনীতির মুমূর্ষ অবস্থা তখন কুইক রেন্টাল নামক আইসিইউ ছাড়া এই অর্থনীতিকে কিভাবে বাঁচানো যেত সেটার জবাব উনি দিয়ে যাবেন। মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী আমার বক্তব্যের মাধ্যমে তার উত্তরটি পেয়ে যাবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার বিজেপির সাবেক সভাপতি শফিউল আলমের মতে দেশের গ্যাসের দাম বৃদ্ধির ফলে চরম হুমকির মুখে দেশের পোশাক শিল্প। তিনি আরও বলেন সরকারের জ্বালানি তেলের ব্যবস্থাপনার মধ্যে রয়েছে অব্যবস্থাপনা। মাননীয় স্পিকার আমার দেশের যে কয়টি বাহার আমরা এই সমঝোতার কথা বলেছি মাননীয় স্পিকার তেল গ্যাসের বিদ্যুতের ক্ষেত্রে সরকারের দল থেকে কোনোভাবেই মাননীয় স্পিকার এইসব পক্ষটির উপর সারা জায়গায়নি মাননীয় স্পিকার। সরকারের অব্যবস্থাপনা এবং উদাসীনতার ফলে গ্যাস কেন্দ্রিক শিল্প টেক্সটাইলে খরচ বৃদ্ধি পেয়েছে 7.9% মাননীয় স্পিকার। প্লাস্টিক পণ্যে বৃদ্ধি পেয়েছে 6.1% এবং রাসায়নিক পণ্যে খরচা বৃদ্ধি পেয়েছে 60% মাননীয় স্পিকার এবং কাঠ শিল্পে বৃদ্ধি পেয়েছে 46% মাননীয় স্পিকার। এই যদি হয় মাননীয় স্পিকার মূল্য বৃদ্ধির পরে সরকারের সফলতা তাহলে আমি আর কি বলতে পারি মাননীয় স্পিকার। আজকে শুধুমাত্র সামঞ্জস্যের হারে তেল গ্যাস এবং বিদ্যুৎ দাম বৃদ্ধি করা না ফেলার কারণে মাননীয় স্পিকার এইসব ক্ষতির শিকার হচ্ছে আমাদের শিল্পক্ষেত্র মাননীয় স্পিকার। আমরা প্রশ্ন নেই সংসদ সদস্য আপনি বলে করতে যাচ্ছিলেন। মাননীয় স্পিকার আমরা বারবার তিনি মূল্যস্ফীতির কথা বলছে, আমি আপনাকে বলতে চাই যে 2008 সাল থেকে এই পর্যন্ত মূল্যস্ফীতি বর্তমানে বেড়েছে না কমেছে এবং আপনি যে 2 অঙ্কের কথা বললেন মূল্যস্ফীতি সেটা কতটুকু যুক্তিযুক্ত ব্যাখ্যা করে দেবেন। মাননীয় স্পিকার এই কথাটা আমার কথা না, বিশেষজ্ঞ মহলের কথা মাননীয় স্পিকার। তখন তারা যখন মাননীয় স্পিকার মুর্শিদ সাহেব বলেন যখন মাননীয় স্পিকার যে আজকে মূল্যস্ফীতি যখন 2 সংখ্যার ঘরে তখন সরকার কতটা যৌক্তিক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমার সংসদ সদস্য বারবার 2 ডিজিটের কথা বলছেন, 2 ডিজিটের মাঝে যে একটা দশমিক আছে এইটা উনি জানেন কিনা। আমাদের এখন মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি 6.11, অতএব উনি কোনটা বানানোর কথা বলছেন এটা সম্পূর্ণ তো অযৌক্তিক এবং অসত্য তথ্য মাননীয় স্পিকার। উনি 2 ডিজিটের কথা বলছেন তার মাঝে একটি দশমিক আছে এটা বলছেন না, কারণ এখন আমরা আগে ছিল 7.4 এখন মুদ্রাস্ফীতি 6.11, এটা ওনাকে মানতে হবে। মাননীয় স্পিকার ডিজিটের মধ্যে যদি দশমিক ব্যবহার করা হয় না এটা মনে হয় প্রধানমন্ত্রী জানা নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এই চিত্র বলে দেয় দাম বৃদ্ধির সামঞ্জস্যতা নেই বললেই চলে। রয়েছে সরকারের উদাসীনতা, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি। আন্তর্জাতিক বাজারে দেশীয় বাজারের সাথে সামঞ্জস্য
রাখার ফলে কী ধরনের সুফল পেত বাংলাদেশের নাগরিক তার একটি চিত্র তুলে ধরছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তেলের দাম বৃদ্ধির ফলে হুমকির মুখে এসে দাঁড়িয়েছে ফার্নেস অয়েল ভিত্তিক তেল উৎপাদন। মাননীয় স্পিকার, 33% ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পিডিবির রিপোর্ট অনুসারে মাননীয় স্পিকার, বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য করে যদি ফার্নেস অয়েলের দাম 2 টাকা হারে কমানো হতো তাহলে মাননীয় স্পিকার বছরে 200 কোটি টাকা লাভ করতে পারতাম, তার সুফল ভোগ করতে পারতো মাননীয় স্পিকার সরকার, দেশের জনগণ। কিন্তু আজ সেই সুফল ভোগ করতে পারছে সরকারের স্বেচ্ছাচারিতার ফলে, আজকে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা। মাননীয় স্পিকার, সর্বশেষ মাননীয় স্পিকার, আমরা আমার দলের একমত জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিমের ভাষায় বলেছেন, বাংলাদেশের তেলের দাম বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য করেই নির্ধারণ করা হয় না, এটি মূলত সরকারি নীতির উপর নির্ভর করে। মাননীয় স্পিকার, আজকে যখন মাননীয় স্পিকার সরকার নীতিতেই ভূত রুগিয়ে আছে মাননীয় স্পিকার, তখন তারা কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে মাননীয় স্পিকার, এই সামঞ্জস্য হারের মূল্য বৃদ্ধির মাধ্যমে মাননীয় স্পিকার তেল গ্যাসের। সর্বোপরি মাননীয় স্পিকার বলতে চাই, এই সরকার আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে নয়, বরং দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতা করে মূল্য বৃদ্ধি করেছে এবং তেল গ্যাস ও বিদ্যুতের দাম ঠিক একইভাবে বৃদ্ধি করছে। মাননীয় স্পিকার, 26 নভেম্বর 2014 মাননীয় স্পিকার যুগান্তরের রিপোর্টে উঠে এসেছে, যেখানে লুট হয়েছে মাননীয় স্পিকার এত ধরনের অর্থনীতি, তখন মাননীয় স্পিকার ফুটে উঠেছে যে চিত্র, আমাদের শিরোনাম হতো, দুর্নীতি লুটপাট বন্ধ হলে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। মাননীয় স্পিকার, এই চিত্র মাননীয় স্পিকার যদি যুগান্তরের পত্রিকায় না, মাননীয় স্পিকার হাজারো পত্রিকায় মাননীয় স্পিকার একইভাবে ফলোআপভাবে প্রচার হয়েছে, তখন মাননীয় স্পিকার সরকার দল কেন নিশ্চুপভাবে ভূমিকা পালন করছে, কেন আমাদের দেশের জনগণ আজকে সুফল ভোগ করতে পারছে না অর্থনীতিতে, সমৃদ্ধিতে, তখন আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বললেন যে আমাদের দেশের মতো আর কয়টি দেশ আছে যে উন্নতিশীল দেশ। মাননীয় স্পিকার, মালয়েশিয়া আমাদের দেশের পরেও কিন্তু স্বাধীনতা অর্জন করছে, কিন্তু তারা কিন্তু আজকে সমৃদ্ধ। মাননীয় স্পিকার, কারণ তাদের সঠিক ব্যবস্থাপনা রয়েছে তেল গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে তেল গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারলে মাননীয় স্পিকার আমাদের দেশের অর্থনীতি জাগবে। তাই মাননীয় স্পিকার, এই মহান সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি রাখি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। কাদের দাবির সপক্ষে যুক্তি বেশি সেটাই প্রমাণ করবে এই সংসদে আসলে এই প্রস্তাবটি গৃহীত হবে কিনা। সে কারণে যুক্তি খণ্ডন পর্বে আমি আবারও আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী দলের নেতা সাবরিনা ইয়াসমিন মিলিকে আবারও 2 মিনিট তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আবার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিতর্কটি চলে গেছে সেই অজুহাতের খাতে, অর্থাৎ ভর্তুকির খাতে। ভর্তুকি দিচ্ছে, তারা কিভাবে দিচ্ছে, কারা তার সুফল পাচ্ছে, এই প্রসঙ্গে যদি বলি তাহলে ভর্তুকি সরকার দিচ্ছে সার্বজনীন হারে, যার সুফল পাচ্ছে না তৃণমূল পর্যায় পর্যন্ত, যার জন্য যখন দাম কমানো হয় সরকার পর্যায়ে, দাম কমানো হয় ভোজ্য তেলের বা দাম কমানো হয় জ্বালানি তেলের দাম, তখন তৃণমূল পর্যায়ে সে দাম কমে না, সে দাম শুধুমাত্র ওই ব্যবসায়ীর ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকে। মাননীয় স্পিকার, তাহলে আসলে এই ভর্তুকি আমি কেন দিচ্ছি, আর সে কোন উপকারে আসছে, আর যা উপকারেই আসছে না সে ভর্তুকি আমি দেবো কেন, প্রশ্ন থেকে যায়। মাননীয় স্পিকার, তারা কুইক রেন্টাল পদ্ধতি নিয়ে অনেক কথা বলেছেন। কুইক রেন্টাল পদ্ধতি নিয়ে নাকি আইসিইউ থেকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এই কুইক রেন্টাল পদ্ধতিতে ওনারা আসলে কি করেছেন সেটি দেখি। কুইক রেন্টাল পদ্ধতিতে কাজ করছে, আজকে কাজটা পেতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই কাজটি পাওয়া যাচ্ছে না, কাউকেই দেওয়া হচ্ছে না। আর সরকারি পৃষ্ঠপোষকতায় যারা কাজ করছেন তারা আসলে কি করছেন, তারা যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার কথা সেই পরিমাণ উৎপাদন না করে, সেই পরিমাণ কাজে না দেখিয়েও শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই খাত থেকে মেরে খাচ্ছেন। তাহলে কি এবার গেল কুইক রেন্টাল পদ্ধতি। এবার আসি, তারা বলছেন বিদ্যুৎ নিরাপত্তার কথা। এটি আসলে খুব দুঃখজনক এবং হাস্যকর মনে হবে এই রিপোর্টটি শুনলে। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা দিতে গিয়ে যেদিন বিদ্যুৎ সপ্তাহ পালন হচ্ছিল, ঠিক পূর্ব দিনে গাজীপুরের শিল্পাঞ্চলে বিদ্যুৎ ছিল না, শিল্প খাত ব্যাহত হয়েছে। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের অবস্থা। মাননীয় স্পিকার, এবার আছি ব্যবসায়ীদের নিয়ে। ব্যবসায়ীদের যে অবস্থা সেটি কিন্তু আমার দলের তৃতীয় নেতা তুলে ধরেছেন, যে প্লাস্টিক খাতে থেকে শুরু করে, শিল্প খাত থেকে শুরু করে, দোকানদারি থেকে শুরু করে প্রতিটা খাতে সবাই আজকে নাবিশ্বাস ফেলছে এবং দৃঢ় কণ্ঠে বলছে যে আপনারা এই ধরনের জোর জুলুম বন্ধ করেন। কারণ হচ্ছে এই জোর জুলুম দিয়ে বেশি দিন চলবে না, এবং কোনো ক্ষেত্রে যদি তারা সামঞ্জস্যতা রাখতো তাহলে ভর্তুকির একটি সঠিক স্বচ্ছ রিপোর্ট আমরা দেখতে পেতাম এই জনগণের সামনে। যদি তারা পত্রিকা পড়েন, যদি তারা অনলাইন মিডিয়ায় থাকেন, যদি তারা ডেইলি স্টার পড়েন, বণিক বার্তা পড়েন, জাতীয় প্রথম আলো পড়েন, তাহলে সেখানে প্রতিদিন একটি চিত্র ফুটে ওঠে, সেটি হচ্ছে তারা ভর্তুকি বলে যে চিৎকার করছে, সেখানে রয়েছে শুধুমাত্র একটা অস্বচ্ছ রিপোর্টের ফলাফল। এবং যেই সব খাতে তাদেরকে দেখানো হচ্ছে যে না আপনারা গ্যাস খাতে লাভবান আছেন, তাহলে কেন আপনারা ভর্তুকি দিয়ে দেওয়ার
যাওয়ার কথা বলছেন, তখন তারা বলছে যে আসলে এই খাতে লাভবান হলেও বিদ্যুৎ খাতে আমাদের এককাল লস হয়েছিল, তাই আমরা দিচ্ছি। কিন্তু কত যে লস হয়েছিল সেটি আসলে জনগণ জানতে পারেনি মাননীয় স্পিকার। যখন সেটি জানতে পারেনি আসলে কোন খাতে লসের পরিমাণ কত এবং কি অবস্থায় রয়েছে, তখন আসলে এই ভর্তুকি কতটা যুক্তিসঙ্গত প্রসঙ্গ সেটির প্রশ্নই থেকে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ আবারও বলছি, এই খেটে খাওয়া মানুষের জন্য আজ এই ঢাকা শহরে যারা 2 চুলো বা 1 চুলো ব্যবহার করছে বা গ্যাস ঢাকা শহরের মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে, যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার, সারা বাংলাদেশের চাকা যারা সচল রেখেছে, তারা যেন মুখ থুবড়ে না পড়ে, তারা যেন 1000 টাকা গুনতে গিয়ে তারা যেন চলে যায় না সেই গ্রামে দুটো ভাতের আশার যারা এই ঢাকা শহরে এসেছে কর্মসংস্থানের জন্য কাজ করে চলেছে। তাই মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়ে গেলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। দাবি জানালেন যে যারা দুমুঠো খাবারের আশায় এই ঢাকায় আসছে বা শহরে আসছে, তারা যাতে আবার গ্রামে ফিরে না যায়, সরকারের কাছে অনুরোধ করেছে। নিশ্চয়ই সরকারের কাছে ব্যাখ্যা আছে না তারা গ্রামে ফিরে যাবে কিনা, হয়তো যাবে না, মনে হয় সরকার তাই বলবে। এবং সেই ব্যাখ্যা নিয়ে আজকে হাজির হওয়ার জন্য সর্বশেষ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আশিকুল ইসলাম চয়নকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরেকবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকার আমরা নির্দিষ্ট নীতি নিচ্ছি, বাস্তবায়ন করছি জন্যই শহরের মানুষ তো গ্রামে যাবেই না, গ্রামের মানুষ আর শহরেই আসবে না, কারণ গ্রামের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ যাবে, গ্রামের মানুষের ঘরে ঘরে গ্যাস যাবে। মাননীয় স্পিকার, এই কারণে তারা আর আসবেই না। আর দ্বিতীয় নম্বর কথা বলতে যাচ্ছি, আমরা আগেই বলেছি গ্যাসের কথা, এটা আমাদের কথা না, ওনারা প্রথম আলোর পড়ার কথা বললেন। প্রথম আলোর যদি 2রা জানুয়ারির কথা বলেন মাননীয় স্পিকার, কামাল দারবিসের কথা, আমার কথা নয় মাননীয় স্পিকার। তিনি বলেছেন সাম্রাজ্যবাদীর নীতির কারণে কিন্তু দ্রব্যমূল্য তেলের দাম কমানো হচ্ছে। মাননীয় স্পিকার, আই নিড ইউর প্রোটেকশন। ওনারকে প্রিভিলেজ বেশি দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একটি কথা বলতে চাই, সংসদে একটু অপেক্ষা করুন, তা না হলে স্পিকারকে বলতে পারে এক চোখে স্পিকার। আপনি সরকারের সাথে আছেন, আমরা শুনি পয়েন্ট অফ অর্ডারে কি আছে। উনি বলেছেন, আমি নাকি বলেছি বিদ্যুতের জন্য শহরের মানুষ গ্রামে চলে যেতে হবে। বিদ্যুতের জন্য বলিনি, আমি বলেছি গ্যাসের জন্য, যে গ্যাসের দাম আপনার 2 চুলোকে 1000 টাকায় পৌঁছে দিয়েছেন। ঠিক আছে মাননীয় স্পিকার ধন্যবাদ। আমরা বলতে চাই 55,000 গ্রামের মধ্যে আমরা 53,233টি গ্রামকে এখন আলোকিত করেছি মাননীয় স্পিকার। গ্রামকে শহর বানানোর প্রচেষ্টা আমাদের আছে মাননীয় স্পিকার, যারই ফলশ্রুতি আমাদের এই নীতি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনি আমাদের বাণিজ্যের কথা বলেছেন। বাণিজ্যে আমরা নতুন সংযোগ দিয়েছি, 42,231টি শিল্প কারখানায় গ্যাস চলছে মাননীয় স্পিকার, যার ফলশ্রুতিতে শিল্প খাতে 35% প্রবৃদ্ধি অর্জন হয়েছে মাননীয় স্পিকার। আজকে আপনাদের অন্যান্য মালয়েশিয়ার কথা বললেন, হ্যাঁ আমরা স্বপ্ন দেখি মালয়েশিয়া বানানোর, কারণ ওই কারণে মালয়েশিয়ার নীতি আমরা নিচ্ছি। মালয়েশিয়া কিন্তু এমনি সফলতা পায়নি, তারা এই দামটা বৃদ্ধি করেছে বিধায় কিন্তু আজকে শক্তিশালী অর্থনীতি পেয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একটি কথা, উনি বারবার বলেছেন যে একটি সূক্ষ্ম রাজনীতিবিদ এবং সুদূরপ্রসারী রাষ্ট্রনায়ক কখনো কখনো কোনো সিদ্ধান্ত নেন যেটা জনপ্রিয় না হলেও মানে সুদূরপ্রসারী জনগণের সফলতা বয়ে নিয়ে আসে। আমরাও এটা তাই বলি মাননীয় স্পিকার, আপনাদের কাছে এটা জনপ্রিয় না হতে পারে মাননীয় স্পিকার। আমরা বলতে চাচ্ছি আমাদের জিডিপি 6.2% বর্তমানে এবং আগামী লক্ষ্যমাত্রা 6.5% যাবে। এখন বর্তমানে 5.5% ভারতে, পাকিস্তানে 3.7%। প্রবৃদ্ধির দিক থেকে আমরা আগানো, আমরা 6 দফায় বিদ্যুতের দাম বাড়ায় 43% দাম বাড়িয়েছি, আর মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় 100%। এটা আপনাকে মনে রাখতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি লাস্টে বলতে চাই যে আমাদের 2030 সালের মধ্যে আমরা প্রকল্প নিয়েছি এবং ওই মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন হয় তাহলে মাননীয় স্পিকার আমরা 2030 সাল নাগাদ আমরা চাউল যেরকম রপ্তানি করছি এখন সেরকম বিদ্যুৎ রপ্তানি করব এবং আমরা লোডশেডিংকে জাদুঘরে পাঠাবো মাননীয় স্পিকার। তাই বলতে চাই আলোকিত হচ্ছে দেশ, আলোকিত হবে সমাজ। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাদের এই প্রস্তাবটা যাতে গৃহীত হয় এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তাদের হাতে দেশ থাকলে নাকি সুরক্ষিত থাকবে এবং সেই সুরক্ষার জন্য তিনি জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে, সে লক্ষ্যে পৌঁছানোর তাগিদ রেখে তার বক্তব্য শেষ করেছেন। কিন্তু সরকার সবসময় যেটা চেষ্টা করে, যেটি এই সরকার এই ছায়া সংসদে বলার চেষ্টা করেছে, তারা জনগণের সরকার, জনগণের কল্যাণের সরকার। তারা বিদ্যুৎ এবং জ্বালানি নিরাপত্তা দিতে চায়, তারা প্রান্তিক মানুষের কথা বলতে চায়, তারা শহর থেকে গ্রামে যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব কমিয়ে গ্রামকে শহরে রূপান্তরিত করতে চায় সরকার, সেটি বলছে। এবং বলছে যে তারা কোনোভাবেই কোনো যে এই যে ভর্তুকি যে কথাটা বলছে, সে ভর্তুকি তাদের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই। শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য যারা আজকে উচ্চ সীমা রয়েছে, ধনিক শ্রেণী রয়েছে, তাদের মধ্যে এক ধরনের ট্যাক্স আরোপ করে তারা এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নয়নের চেষ্টা করছে এবং এই কারণে তারা
এই মূল্যবৃদ্ধির দিকে যাচ্ছে। কিন্তু কিন্তু প্রশ্ন থেকে যায়, যখন বিরোধী দলীয় নেত্রী আজকের এই সংসদে আসেন, তিনি বললেন এই সরকারের 3টা হাত, এই 1 হাত, এই 2 হাত আর একটা অজুহাত, এবং সেই অজুহাতই হচ্ছে গিয়ে এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। তা না হলে আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্বে তেলের দাম যখন কমছে, সেখানে বাংলাদেশে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সুতরাং একটা গোষ্ঠীকে তারা সমৃদ্ধশালী করার জন্য এই ভর্তুকির নামে, এই কুইক রেন্টালের নামে তারা নানা ক্ষেত্রে নানা লুটপাট করছে বলে তারা উল্লেখ করেছে। আমরা আক্রমণ দেখেছি, পাল্টা আক্রমণ দেখেছি, আবার যুক্তি দেখেছি, পাল্টা যুক্তি দেখেছি, অবশ্যই কথার যুক্তি। আজকে শানিত মেধার লড়াই হয়েছে, এবং সেই লড়াইয়ে আজকে যোগদান করেছেন একজন সজ্জন ব্যক্তি, যিনি তার হৃদয়ের টানে এসছেন, ভালোবাসার টানে এসছেন। তিনি হচ্ছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে একটা ছায়া পার্লামেন্টে অংশগ্রহণ করার জন্য, কিন্তু বিষয়বস্তুটা এমন যে এটা ছায়ার অন্তরালে রাখার কোনো সুযোগ নেই। এটা অত্যন্ত সমসাময়িক এবং জনগণের দৈনন্দিন জীবনকে যেটা এই মুহূর্তেই স্পর্শ করছে বা করতে যাচ্ছে, সেরকম একটা বিষয়। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কত হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু সরকারের না। সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো এনার্জি রেগুলেশন কমিশনের। সব কিছুর মূল্য নির্ধারিত হবে বাজারের শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন যে কারো মনে জাগবে যে তেল, গ্যাস, বিদ্যুতের দাম যদি বাজারের নিয়ম অনুযায়ী ওঠানামা করানো হয় এবং আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী সেটা নির্ধারণ করা হয়, তাহলে মানুষের শ্রমশক্তি, এটাও তো একটা পণ্য, শ্রমশক্তির দাম কেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করে নির্ধারণ করা হবে না? সুতরাং আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দাম নির্ধারণ, এই নীতি গ্রহণ করবেন, নাকি বাজারের সঙ্গে সামঞ্জস্য করে দাম নির্ধারণ করবেন? এই একটা মৌলিক নীতিগত দর্শনগত বিষয়ে প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখন বিদ্যুতের দাম সম্পর্কে একটা যুক্তি খালি আমি বলবো, বিচারের মাপকাঠিটা যদি আপনি বাজার ধরেন, তাহলে পরে বাজার মেকানিজমের ভিতরে শ্রমশক্তিটাকেও নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের এখানকার কমন মিনিমাম ওয়েজ, ন্যাশনাল মিনিমাম ওয়েজ নির্ধারণ করে দিয়ে একই সঙ্গে যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে পরে সেইটা হয়তো গ্রহণ করতে তেমন আপত্তি থাকবে না। আমাদের এখানে যে অর্থনীতির ধারা এবং মডেলগুলো অনুসরণ করা হয়, সেইটাকে বলে ট্রিকল ডাউন ইকোনমি, চুইয়ে পড়া অর্থনীতি। এবং এই থিওরি ব্রিটিশরাও দিত, এই থিওরি পাকিস্তানি শাসকরাও দিত। কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কিন্তু পাকিস্তানকে শুধু আমরা নাকচ করি নাই, পাকিস্তানি ব্যবস্থাকে নাকচ করার জন্যই কিন্তু আমরা সংগ্রাম গড়ে তুলেছিলাম। জিডিপি নিয়ে প্রচুর আলোচনা হয়। একটা কথা একটু ভেবে দেখবেন, লোকে বলে যে সত্য আড়াল করার সবচেয়ে ভালো মাধ্যম হলো সংখ্যাতত্ত্ব। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য বেস্ট মেথড টু কিপ এ সিক্রেট, টু হাইড দ্য ট্রুথ। সুতরাং সংখ্যাতত্ত্ব দিয়ে আপনারা সব কিছু বুঝতে পারবেন না। আমাকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সমস্ত বিষয়গুলোকে আমাদের বিবেচনার ভেতরে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। সুতরাং আমি এইটা বলেই আমি শেষ করতে চাই যে এই ধরনের বিতর্কগুলোতে আমরা হয়তো এক একজন এক এক মানদণ্ডে বিবেচনা করছি, এক এক পার্সপেক্টিভ থেকে বলছি, সেই কারণে আমাদের মতের তারতম্য হয়ে যায়। কিন্তু আমাদের জাতি একবার এক ঐতিহাসিক ঐক্য করেছিল, সেটা হলো 1971 সালে। সেই আলোকে আসুন আমরা বিবেচনা করে দেখি যে বেতন না বাড়িয়ে বা সাধারণ মানুষের ইনকামের বৃদ্ধির সুযোগ না করে বিদ্যুৎ, গ্যাস বা তেলের দাম বৃদ্ধি করা, এইটা কি জাতির জন্য এবং জনগণের জন্য কল্যাণকর হবে কি হবে না, সেইটা দিয়ে আপনারা চূড়ান্তভাবে মতামতগুলো নির্ধারণ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একেবারেই প্রশংসা ছুড়ে দিলেন আজকে সম্মানিত
প্রধান অতিথি তিনি বলেছেন গরিবের কি হবে, আমাদের দেশের কি হবে, সাধারণ মানুষের কি হবে, স্কুল পড়ুয়া ছেলেমেয়ের কি হবে, বিশ্ববিদ্যালয়ে যারা যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, যারা সরকারি কর্মজীবী রয়েছে, বেসরকারি কর্মজীবী রয়েছে, তাদের কি হবে। এই জায়গাগুলো কিন্তু আমরা ভাবছি না। শুধু জিডিপির গ্রোথ বাড়লেই হবে না, যেটি তিনি বলেছেন। আমাদের জন্য দরকার গণতন্ত্র। আমরা সেই সুরক্ষার গণতন্ত্র চাই যে সুরক্ষার গণতন্ত্রের মধ্যে দিয়ে আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমরা আমাদের যে ধরনের প্রত্যাশা আমাদের মনের মধ্যে রয়েছে, ৭১-এ রয়েছিল, সেই প্রত্যাশায় আমরা আকাশ ছুঁতে পারি। আকাশ ছোঁয়ার সেই স্বপ্ন নিয়ে আজকের এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফলাফলের দিকে যেতে হচ্ছে। আজকে যেটি ছিল তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করার যে কথা বলা হচ্ছে, সেটা জাস্টিফাই করেছে সরকার এবং তার খণ্ডন করেছে বিরোধী জোট। আমি আজকের এই ছায়া সংসদে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করেই তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তাদেরকে হাঁ বলতে বলছি। তারা হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষে যারা আছে তারা হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষে যারা আছে তারা না বলুন। এই দুটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু আজকের এই প্রস্তাবে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে হাঁ যুক্ত হয়েছে, হাঁ যুক্ত হয়েছে এবং হাঁ যুক্ত হয়েছে। আমি অভিনন্দন জানাই আজকের বিজিএম ইউনিভার্সিটিকে এবং আরও বেশি অভিনন্দন করি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবরিনা এবং তার দলকে। নানা তথ্য দিয়ে তারা আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে। দর্শক মণ্ডলী, আপনারা যতক্ষণ আমাদের এই বিএসবি ক্যামব্রিয়ান পাবলিক পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।